আচ্ছা, কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল মহাবিশ্বে আমাদের শুরুটা ঠিক কোথা থেকে? আজকের এই মহাজাগতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা পৃথিবীর বুকে প্রাণের আকস্মিক সৃষ্টি থেকে শুরু করে মহাকাশের অকল্পনীয় বিশালতা এবং মাল্টিভার্স বা সমান্তরাল ব্রহ্মাণ্ডের অভাবনীয় পরিসর নিয়ে কথা বলবো। পুরো জার্নিটা রীতিমতো মাথা ঘোরানোর মতো। প্রথমেই মাথায় যে দারুণ কৌতূহলোদ্দীপক প্রশ্নটা আসে তা হল, পৃথিবীতে মানুষের এই অস্তিত্ব কি নিছকই কয়েকটি সৌভাগ্যবান গ্রহগত দুর্ঘটনার ফল, নাকি আমরা এক অসীম মাল্টিভার্সের অতি ক্ষুদ্র একটি অংশ মাত্র? আজকে আমাদের মূল উৎস থেকে নেয়া তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা এই মহাজাগতিক রহস্যেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন, দ্য রেসিপি ফর লাইফ, অর্থাৎ পৃথিবীতে প্রাণের সৌভাগ্যবান শুরুটা কিভাবে হয়েছিল। ভাবলে অবাক লাগে, পৃথিবীতে প্রাণের সঞ্চার হতে কিন্তু বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট বা বলা যায় সৌভাগ্যবান দুর্ঘটনার প্রয়োজন ছিল। এই যেমন ধরুন, পৃথিবী ঠিক 23.5 ডিগ্রি হেলে আছে। এর ফলে আমরা ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত আর সমুদ্রের স্রোত পাচ্ছি। এরপর আছে চাঁদ আর সূর্যের মহাকর্ষীয় টান, যার ফলে তৈরি হওয়া জোয়ার ভাটা সামুদ্রিক প্রাণীদের একসময় ডাঙায় উঠে আসতে বাধ্য করেছিল। আর হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য দূরত্বের কথা তো না বললেই নয়। এর কারণেই তাপমাত্রা 15 থেকে 80 ডিগ্রির মধ্যে থাকে আর আমরা তরল জল পাই। আর আমাদের মানবদেহ, এর 70% তো জল, যা শরীরের ইলেকট্রিক্যাল ইম্পালস বা স্নায়বিক সংকেত পরিবহনে সাহায্য করে। জাস্ট ভেবে দেখুন, এর কোনো একটা দুর্ঘটনাও যদি না ঘটত, তাহলে আজ আমরা এখানে বসে এ কথাগুলো বলতাম না। এই অসাধারণ ব্যালেন্সের কথা জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, আচ্ছা, পৃথিবীর বাইরে কি সত্যি প্রাণের কোনো অস্তিত্ব আছে? এই উত্তর খুঁজতে আমাদের একটু নিজেদের গণ্ডি পেরিয়ে আশেপাশের গ্রহ উপগ্রহের বৈরী অথচ দারুণ কৌতূহলোদ্দীপক পরিবেশের দিকে তাকাতে হবে। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় সেকশন, প্রতিবেশী গ্রহ ও উপগ্রহ, অর্থাৎ চাঁদ এবং মঙ্গল গ্রহ। পৃথিবী আর মঙ্গলের বায়ুমণ্ডলের পার্থক্যটা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। এই দেখুন, পৃথিবীতে আমরা আরাম করে নিঃশ্বাস নিচ্ছি কারণ এখানে ৭৯% নাইট্রোজেন আর ২০% অক্সিজেন আছে। কিন্তু মঙ্গলে, সেখানে বায়ুমণ্ডলের প্রায় ৯৫.৬% হল কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন তো নেই বললেই চলে। তার উপর সেখানকার পরিবেশ রীতিমতো জমে যাওয়ার মতো ঠান্ডা। তাই কোনো স্পেসস্যুট ছাড়া খোলা আকাশের নিচে সেখানে মানুষের বেঁচে থাকা একেবারেই অসম্ভব ব্যাপার। তবে বিপদ কিন্তু শুধু ওখানেই নয়, একটা মারাত্মক তাত্ত্বিক সম্ভাবনার কথাও আমাদের মাথায় রাখতে হবে। আপনি কি জানেন, প্রতি বছর কয়েক ১০০ কিলোগ্রাম পাথরের টুকরো মঙ্গল গ্রহ থেকে ছিটকে উল্কা হিসেবে সোজা পৃথিবীতে এসে পড়ে? বিজ্ঞানীদের মতে মঙ্গলের মাটির নিচের জলীয় বরফে যদি কোনো অজানা ব্যাকটেরিয়া বা ভাইরাস লুকিয়ে থাকে আর তা কোনোভাবে এই পৃথিবীতে চলে আসে, তবে আমাদের তো কোনো প্রতিরোধ ব্যবস্থাই নেই। এর ফলে মাত্র ৬ মাস থেকে ৩ বছরের মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণ ধ্বংস হয়ে যেতে পারে। শুনতে সাইফাই মুভির মতো লাগলেও লজিক্যালি কিন্তু এই সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মঙ্গল গ্রহ থেকে এবার একটু চাঁদের দিকে নজর দেয়া যাক। চাঁদ আসলে তৈরি হলো কিভাবে? আজ থেকে প্রায় ৪৫২ কোটি বছর আগে থেইয়া নামের মঙ্গল গ্রহের সমান বিশাল একটা বস্তুর সাথে পৃথিবীর প্রবল সংঘর্ষ হয়। জাস্ট ইম্যাজিন। আর সেই ছিটচে যাওয়া বস্তুকণা থেকেই আমাদের চাঁদের জন্ম। মজার ব্যাপার হলো, চাঁদের নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই ঠিকই, কিন্তু এর জোয়ার ভাটা টানের কারণে পৃথিবীর কেন্দ্র আর জলের মধ্যে যে ঘর্ষণ তৈরি হয়, তার ফলেই পৃথিবীর সেই আদিম ৮ ঘণ্টার দিন ধীরে ধীরে স্লো হয়ে বর্তমানের ৩৪ ঘণ্টার দিনে পরিণত হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা যদি রাতের আকাশে আরও গভীরে তাকাই, তখন আসলে কি দেখতে পাব? চলুন আমাদের কাছে প্রতিবেশী গ্রহগুলো থেকে দৃষ্টি সরিয়ে এবার গভীর মহাকাশের অকল্পনীয় বিশালতা আর গতির দিকে একটু নজর দিই। আমাদের ৩ নম্বর সেকশন, অতীতের দিকে তাকানো বা মহাজাগতিক টাইম মেশিন। আমরা যখনই মহাকাশের দিকে তাকাই, আমরা আসলে অতীতের দিকে তাকাই, কারণ আলোর একটা নির্দিষ্ট স্পিড আছে আর মহাশূন্যের এই বিশাল দূরত্ব পার হতে আলোর যথেষ্ট সময় লাগে। মানে ধরুন, এখন আপনি যে সূর্যের আলোটা দেখছেন সেটা আসলে ৮.৩ মিনিটের পুরনো। ঠিক একইভাবে আমাদের সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি থেকে আসা যে আলো আমরা আজ দেখছি, তা আসলে ৪.২ বছর আগের আলো।
আর মজার বা হয়তো একটু হতাশার ব্যাপার হলো আমাদের বর্তমানের টেকনোলজি ব্যবহার করে সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় 22,000 বছর। এবার গতির কথায় আসি। দৈনন্দিন জীবনে সোফায় বসে আমাদের মনে হতেই পারে যে আমরা এক জায়গায় স্থির হয়ে আছি, কিন্তু আসলে তা নয়। পৃথিবী এই মুহূর্তে সূর্যের চারদিকে প্রতি সেকেন্ডে, হ্যাঁ ঠিক শুনেছেন, প্রতি সেকেন্ডে প্রায় 29.5 কিলোমিটার বেগে ছুটে চলেছে। আর এখানেই শেষ নয়, আমাদের পুরো সৌরজগৎটাই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে প্রতি সেকেন্ডে 220 কিলোমিটার বেগে আবর্তিত হচ্ছে। আমরা আক্ষরিক অর্থেই মহাকাশের তীব্র বেগে ছুটে চলেছি। চলে আসছি আমাদের পরবর্তী সেকশনে, 4 নম্বর সেকশন, ব্ল্যাক হোল এবং মাল্টিভার্স, মহাকাশের আরও গভীরে। 13.77 বিলিয়ন বছর, এটাই হলো আমাদের এই মহাবিশ্বের বয়স। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর ছোট্ট একটা বিন্দুসম জায়গা থেকে এই মহাবিশ্বের শুরু, আর তারপর থেকে এটা ক্রমাগত প্রসারিত হচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয় হল এই প্রসারণের গতি সময়ের সাথে সাথে আরও বাড়ছে, কমছে না। বর্তমানে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আকার প্রায় ৭৮,০০০ মেগাপার্সেন্ট। এই বিশালত্ব মানুষের কল্পনারও একেবারেই বাইরে। আর মহাবিশ্বের এই অসীম বিশালতাতেই লুকিয়ে আছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। অত্যন্ত ভরযুক্ত কোনো নক্ষত্র যখন নিজের অভিকর্ষের প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে যায়, তখনই ব্ল্যাক হোলের জন্ম হয়। এই ব্ল্যাক হোলের চারপাশে একটা সীমানা থাকে, যাকে বলে ইভেন্ট হোরাইজন বা ঘটনার দিগন্ত। এই সীমানার ভেতরের মহাকর্ষীয় টান এতই প্রবল যে আলো পর্যন্ত সেখান থেকে বেরোতে পারে না। মানে একবার ইভেন্ট হোরাইজন পার হয়ে গেলে আশেপাশের গ্যাস বা বস্তু চিরতরে ব্ল্যাক হোলের ভেতরে হারিয়ে যাবে, আর আমরা তার টেরই পাব না। এবার মাল্টিভার্সের কনসেপ্টে আসা যাক। মহাবিশ্ব সৃষ্টির একেবারে শুরুর দিকে শক্তির একটা মহাসাগর ছিল, কিন্তু সেখানে শক্তির সুষম বণ্টন ছিল না। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। তাত্ত্বিকভাবে মনে করা হয় শক্তির এই অসম বণ্টন থেকেই হয়তো আমাদের মহাবিশ্বের পাশাপাশি একাধিক সমান্তরাল মহাবিশ্ব বা মাল্টিভার্স তৈরি হয়েছে। যদিও এই সমান্তরাল ব্রহ্মাণ্ডগুলো আমাদের ধরাছোঁয়ার একেবারে বাইরে, কিন্তু এই কনসেপ্টটা মহাকাশ বিজ্ঞানকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। আপনি কি জানেন আমাদের এই বিশাল মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা কত? পরিসংখ্যান বলছে প্রায় 2 ট্রিলিয়ন বা 2 লক্ষ কোটি। হ্যাঁ, এত বিশাল সংখ্যার গ্যালাক্সির মধ্যে আমাদের আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে হল মাত্র একটা। আর অবাক করার মতো একটা ফ্যাক্ট হল, আমাদের সবচেয়ে কাছের একটা ছোট গ্যালাক্সি, যার নাম স্যাজিটেরিয়াস ডোয়ার্ফ এলিপ্টিক্যাল, তাকে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ধীরে ধীরে নিজের দিকে টেনে নিয়ে গ্রাস করে ফেলছে। মহাকাশে এটা একেবারে স্বাভাবিক একটা ঘটনা। মহাবিশ্বের এই অকল্পনীয় বিশালতা থেকে এবার একটু আমাদের পৃথিবীতে ফেরা যাক। একটা প্রশ্ন তো জাগে, তাই না? মহাকাশের এই অনন্ত বিশালতায় মানবতার সম্প্রসারণের নেতৃত্বটা আসলে দেবে কে? চলুন এবার মানবজাতির মহাকাশ উপনিবেশ স্থাপনের বাস্তব ভবিষ্যতের দিকে একটু নজর দেয়া যাক, আর দেখি কিভাবে নতুন নতুন স্পেস পাওয়ারগুলো উঠে আসছে। এটাই আমাদের পঞ্চম এবং শেষ সেকশন, স্পেস সুপার পাওয়ার, ভারতের মহাকাশ যুগের উত্থান। আমরা যদি মহাকাশ সংস্থাগুলোর ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করি, তাহলে বেশ একটা ইন্টারেস্টিং চিত্র দেখতে পাব। গত ৬০-৬৫ বছরে নাসার স্যাটেলাইটগুলো সঠিক কক্ষপথে স্থাপনের সাফল্যের হার হল ৭২%। অন্যদিকে গত ৩০-৩৫ বছরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর সাফল্যের হার কিন্তু ৯১%। এই ডেটাই প্রমাণ করে যে বর্তমান সময়ে ইসরো কতটা এফিশিয়েন্ট এবং তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা কতটা নিখুঁত। ভারতের এই চন্দ্রাভিযানগুলো কিন্তু স্পেস রিসার্চে যুগান্তকারী সব আবিষ্কার করেছে। যেমন ধরুন, চন্দ্রযান-১ চাঁদের উত্তর মেরুতে প্রায় ৬০০ বিলিয়ন লিটার জলীয় বরফের সন্ধান পেয়েছে। আবার চন্দ্রযান-৩ আবিষ্কার করেছে যে চাঁদের মাটির মাত্র ৮ সেন্টিমিটার নিচেই তাপমাত্রা ৭০ ডিগ্রি পর্যন্ত কমে যায়। এর মানে হল চাঁদের মাটি অসাধারণ ইনসুলেটরের কাজ করে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো চাঁদে থাকা হিলিয়াম-3। সেখান থেকে মাত্র ১.৫ থেকে ২ টন হিলিয়াম-3 পৃথিবীতে আনতে পারলে তা দিয়ে পুরো ভারতের ১ বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এই তথ্যগুলোই কিন্তু ভবিষ্যতে চাঁদের মাটির নিচে মানুষের বাসযোগ্য উপনিবেশ বানানোর স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ যাত্রার একটা ক্লিয়ার রোডম্যাপ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে নিসান নামের অত্যন্ত শক্তিশালী একটা ম্যাপিং স্যাটেলাইটের উৎক্ষেপণ,
গগনযানের পরীক্ষামূলক উড্ডয়ন এবং ২০৩৫ সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরির সুস্পষ্ট প্ল্যান রয়েছে। ২১,৫০০ কোটি টাকার এই মেগা সায়েন্স প্রজেক্টের মূল টার্গেট হল আগামী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে মহাকাশে মানুষের স্থায়ী উপনিবেশ স্থাপন করা। আমরা আসলেই এক নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আজকের এই বিশ্লেষণের শেষে একটা অত্যন্ত গভীর প্রশ্ন থেকেই যায়। যদি আমাদের এই মহাবিশ্ব ২ ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে স্রেফ একটা হয়, আর যদি এমন আরও অসংখ্য সমান্তরাল ব্রহ্মাণ্ড বা মাল্টিভার্স আসলেই থেকে থাকে, তবে মানবজাতি যখন চূড়ান্তভাবে এই বাসযোগ্য গ্রহটা ছেড়ে মহাকাশে পাড়ি জমাবে, তখন আমরা আর কত অসীম সীমানাকে অতিক্রম করব? মহাকাশের এই অকল্পনীয় ব্যাপ্তি আর আমাদের অদম্য কৌতূহল প্রতিদিনই নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আগামী দিনে মহাকাশের আরও কত অজানা রহস্য উন্মোচিত হবে, সেটাই এখন দেখার বিষয়। আমাদের আজকের এই মহাজাগতিক এক্সপ্লেইনারটি এখানেই শেষ করছি। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।